ফিলিস্তিনের গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও বাস্তবে এখনও আক্রমণ বন্ধ করেনি ইসরায়েল। ২৬ ডিসেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসে জল, স্থল, সমুদ্র ৩ দিক থেকেই হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ভোর থেকে চলা অভিযানে মুহুর্মুহু বিস্ফোরণ, তুমুল গোলাবর্ষণ ও গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো বলছে এটি ছিল যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, খান ইউনিসের পূর্বাঞ্চলে চালানো হয় একের পর এক বিমান হামলা। সেখানে অন্তত ৪টি স্থানে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। একই সময় হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। বিপুল এই হামলার পরিধি শুধুমাত্র খান ইউনিসেই সীমাবদ্ধ ছিল না। রাফা শহরের আবাসিক এলাকায় গুলি চালায় ইসরায়েলি হেলিকপ্টার। উপকূল বরাবর ইসরায়েলি নৌজাহাজগুলো টানা গোলাবর্ষণ করে। এর মাঝেই স্থানীয়দের বসতবাড়ি ভাঙার কাজও চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সমুদ্রপথের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খান ইউনিসের উপকূলীয় এলাকা। আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয় সাধারণ মানুষ। অক্টোবরের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কথা ছিল সহিংসতা পুরোপুরি থামানোর, কিন্তু বাস্তবে সেটা মোটেও মানেনি ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত ২৩ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪০৬ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা সরকারি হিসাবে পৌঁছেছে ৭০,৯৪২ জনে। আহত হয়েছেন অন্তত ১,৭১,১৯৫ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। গত নভেম্বর মাসে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ জানায়, ইসরায়েলের গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। গাজায় ইসরায়েলি হামলায় তৈরি ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। সরকারি দপ্তর ও কর্মীদের উপর হামলার কারণে নিহতদের পূর্ণ তালিকা রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে মুখে শান্তির কথা বললেও ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। অথচ নেতানিয়াহুর এসব আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে দেখা যায়নি কোনো রকম আন্তর্জাতিক পদক্ষেপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও কার্যকর হয়নি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত। গাজায় রক্তক্ষয়ী আগ্রাসন এবং নৃশংস হত্যাযজ্ঞের পরেও বহাল তবিয়তে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা শক্তির কূটনৈতিক সমর্থনের কারণে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অস্ত্র সরবরাহ বন্ধের মতো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে শুনানি চললেও সেই কার্যক্রম থামাতে পারেনি মাঠ পর্যায়ে ইসরায়েলি হামলা। ফলে দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে গাজা পরিস্থিতি। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের জন্য যুদ্ধকে করে তুলছে আরও অনিশ্চিত। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বাংলাদেশের সংখ্যালঘুর নির্যাতনের অভিযোগ তুলে যখন ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ, ঠিক তখনই দেশটির একাধিক রাজ্যে বড়দিনের আনন্দ ভেস্তে গেছে ভাঙচুর, হামলা ও উগ্রতার ঘটনায়। এই দ্বৈত বাস্তবতা নতুন করে সামনে আনছে ভারতের তথাকথিত নৈতিক অবস্থান ও বাস্তব চর্চার মধ্যকার গভীর ফারাক। প্রতিবেশী দেশকে নিয়ে নিয়মিত উপদেশ দেওয়ার আগে ভারত কি নিজের ঘরের পরিস্থিতির দিকে তাকাচ্ছে? ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, আসামের একটি খ্রিস্টান স্কুলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা। স্কুল চত্বরে লাগানো ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের প্রতিকৃতি এবং আলোকসজ্জা ভেঙে ফেলা হয়। পরে পুলিশ জানায়, এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েকজন কর্মী জড়িত ছিল এবং তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে। শুধু আসাম নয়, হিন্দুস্তান টাইমস জানায়, ছত্তিশগড়ের রায়পুরে একটি শপিং মলে বড়দিনের সাজসজ্জা ঘিরে মব হামলা চালানো হয়েছে। সেখানে উগ্রবাদীরা অভিযোগ তোলে, জোরপূর্বক ধর্মান্তর এই অজুহাতে ক্রিসমাস উদযাপন করা হচ্ছে। কেরালাতেও কিছু এলাকায় গির্জা ও খ্রিস্টান প্রতিষ্ঠানের সামনে হুমকি ও উত্তেজনার খবর পাওয়া যায়। বড়দিনের মতো একটি ধর্মীয় উৎসবকে ঘিরে এমন সহিংসতা ভারতের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলে দেয়। ঠিক একই সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ সহিংস রূপ নেয়।
বাংলাদেশের পক্ষ থেকে এসব বিক্ষোভ ও কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। ভারত সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে বলেছে তারা সব ধর্মের স্বাধীনতা ও নিরপেক্ষতায় বিশ্বাসী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া ভারতের সাংবিধানিক অধিকার। তবে বাস্তব চিত্র ভিন্ন কথাই বলছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ, অন্যদিকে নিজেদের দেশে খ্রিস্টানদের বড়দিনের প্রস্তুতিতে হামলা। এই বৈপরীত্য অনেকের কাছে দুমুখো নীতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভারতে এমন চিত্র নতুন নয়। বিবিসির একটি প্রতিবেদন মতে 24শে ডিসেম্বর দেশটির ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আল জাজিরাতে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে ভারতের মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতা, ইসলামোফোবিয়ার উত্থান ও রাষ্ট্রীয় নীরবতার কথা তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার জাস্টিস, গণপিটুনি ও তথাকথিত শাস্তিমূলক উচ্ছেদের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সঙ্গে দলিত ও নিম্নবর্ণ হিন্দুরাও বহু রাজ্যে নিয়মিতভাবে সামাজিক সহিংসতার শিকার হচ্ছেন। বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদী শক্তির উত্থানই এই পরিস্থিতির মূল চালিকা শক্তি। সংখ্যালঘুদের টার্গেট করে রাজনীতি করা যেমন ভোট ব্যাংক মজবুত করে, তেমনি প্রতিবেশী দেশগুলোর দিকে আঙুল তোলা অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বের দাবি তার অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভারত কি প্রতিবেশীদের নিয়ে উদ্বেগ দেখানোর আগে নিজের ঘর সামলাবে না? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উচ্চ কণ্ঠ হওয়ার নৈতিক অধিকার তখনই বিশ্বাসযোগ্য হয় যখন নিজ দেশে খ্রিস্টান, মুসলিম কিংবা নিম্নবর্ণ হিন্দুরা নিরাপদ বোধ করেন। বড়দিনের আনন্দের সময় ভারতে যে ভাঙচুর ও ঘৃণার রাজনীতি সামনে এলো, তা শুধু একটি ধর্মীয় উৎসবের উপর হামলা নয়, এটি ভারতের বহুত্ববাদী পরিচয়ের ওপর সরাসরি আঘাত। কূটনৈতিক ও মানবাধিকার বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হলে ভারতের উচিত আগে নিজের অভ্যন্তরীণ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় প্রতিবেশীদের উদ্দেশ্যে নৈতিক ভাষণ ক্রমেই ফাঁপা শোনা যাবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এবার ভারতে চীন আখ্যা দিয়ে নিজের দেশের বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে দেশটির উগ্রবাদীরা। দেশটিতে কোনোভাবেই থামছে না জাতি ও ধর্মবিদ্বেষী সহিংসতা আর গণপিটুনি। কখনো চীনা, কখনো বাংলাদেশি সন্দেহে হিংস্র হয়ে উঠেছে কিছু গোষ্ঠী। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেহরাদুনে চীন আখ্যা দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমাকে। তিনি দেহরাদুনে জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী। ছুরিকাঘাতের পর 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন অ্যাঞ্জেল। তার বাবা সীমান্তরক্ষী বাহিনী BSF এ কর্মরত। ত্রিপুরার বাসিন্দাদের মধ্যে যিনি ভারতের সীমান্ত পাহারা দেন, অথচ সেই দেশের মাটিতে তার সন্তানকে বিদেশি বানিয়ে হত্যা করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 9 ডিসেম্বর সন্ধ্যায় দেহরাদুনের সেলাইকুই এলাকায় ছোট ভাই মাইকেল জোসের সঙ্গে বাজারে গেলে কয়েকজন যুবক তাদের চীনা বলে জাতি ও ধর্মবিদ্বেষী গালিগালাজ শুরু করে। অ্যাঞ্জেল প্রতিবাদ জানিয়ে বলেন, তারা চীনা না, ভারতীয়। ভারতীয়ত্ব প্রমাণে কি সার্টিফিকেট দেখাতে হবে? এই প্রশ্নই যেন কাল হলো তাদের জন্য। কয়েক মিনিটের মধ্যেই তর্ক রূপ নেয় হিংস্র হামলায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হন অ্যাঞ্জেল ও তার ছোট ভাই। मेरे को बचाने के लिए आया, फिर भैया को मेरे को कड़ा से मारा, लगा उससे, फिर भैया को उन लोगों ने चाकू मार दिया। ঘাড় ও মেরুদণ্ডে মারাত্মক আঘাতে অ্যাঞ্জেল 14 দিন ভেন্টিলেশনে থাকার পর মারা যান। 27 ডিসেম্বর তার মরদেহ আগরতলায় পৌঁছালে শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা উত্তর ও পূর্বাঞ্চল। পুলিশ জানায়, ঘটনায় 6 জন অভিযুক্তকে শনাক্ত ও 5 জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি এখনও পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি নেপালে পালিয়ে যান। কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, মোদী সরকার কেন এখনো পর্যন্ত কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড নতুন নয়, বরং ভারতের পরিচিত চিত্র। এর আগেও
বাংলাদেশি সন্দেহে একাধিক মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কখনো মুসলিম পরিচয়, কখনো উত্তর পূর্বাঞ্চলের চেহারা দেখেই চীনা তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অ্যাঞ্জেলের মৃত্যুর পর ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে নেমেছে। জাতিগত ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে আলাদা জাতীয় আইন প্রণয়নের দাবিও উঠেছে। দেশটির সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়ন আর জাতীয়তাবাদের ঢাকঢোল পেটানো ভারতের বাস্তবতা যেন বরাবরই ধরা পড়েছে রক্তাক্ত লাশে, যেখানে পরিচিত হয়ে উঠেছে অপরাধ আর মানুষ খুন হয়ে যাচ্ছে সন্দেহের বশে। কবে থামবে এমন বর্বরতা? মোরশেদ আলম, বাংলা ভিশন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াহাকায় একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ২৮ ডিসেম্বর রোববার ওয়াহাকার নিজান্দা শহরের কাছে ইন্টার ওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ট্রেনটি নিজান্দা এলাকার একটি দুর্গম অংশ দিয়ে চলার সময় হঠাৎ করে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে, অন্তত ৩টি বগি পাশের খাদে পড়ে যায় আর কিছু বগি গাছের সঙ্গে আটকে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল প্রোটেকশন টিম এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাঝের বগিতে হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সকাল ৯টার দিকে আমরা খবর পাই, আমার এক আত্মীয় তার বন্ধুকে চিভেলা স্টেশনে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। কয়েক মিনিটের মধ্যেই শোনা যায় ট্রেনটি আর এগোতে পারেনি। ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। মাঝের বগিগুলোতে সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের পা ও কাঁধ ভেঙে গেছে। মেক্সিকোর নৌবাহিনীর দেয়া তথ্যে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৬ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। তাদের অনেককে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, এই দুর্ঘটনায় দুঃখজনকভাবে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৯৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো উদ্ধার ও সহায়তা কার্যক্রম সমন্বয় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। দুর্ঘটনার কারণ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দপ্তর। প্রাথমিকভাবে রেল লাইনের অবস্থা, প্রযুক্তিগত ত্রুটি কিংবা মানবিক গাফিলতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স ও মেক্সিকোর নৌবাহিনীর সূত্র অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, ইন্টার ওশানিক ট্রেন প্রকল্পটি ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদের সময় উদ্বোধন করা হয়। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রকল্পকে মেক্সিকোর অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা ট্রেনটির নিরাপত্তা এবং রেল অবকাঠামোর মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতাদের কাছেও সম্মানিত ও গ্রহণযোগ্য ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাই বেগম জিয়ার প্রশংসা ও তার গৌরবময় সময়ের স্মৃতিচারণ করছেন বিশ্ব নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস এম্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে অভিহিত করে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার বিশেষ অবদানের কথা স্মরণ করে দেশটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ছিল, সেই বিষয়টি স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে বিএনপি চেয়ারপারসনের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চোখেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন একজন নিবেদিত প্রাণ। বন্ধু সম্বোধন করে শাহবাজ শরীফ বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে আছে বলে মন্তব্য করেন তিনি। চীনও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিজেদের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শোক জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চীনের প্রধানমন্ত্রী লিখেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি। গভীর শোক প্রকাশ করে কানাডা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি। এছাড়া গভীর শোক জানিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেছে জার্মান দূতাবাস। সাবেক প্রধানমন্ত্রীর সময় জার্মানির সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছিল বলে জানায় দূতাবাসটি। বিভিন্ন দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনগুলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে। জাতিসংঘ শোক জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবার ও দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানায়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দাফন, শোক জানাতে বিশাল জনতার ভিড়। এমন শিরোনামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে বেগম জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। এর আগে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এবং পরে তার জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে সংস্থাটি। গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্সও। সেখানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছে লাখো শোকার্ত মানুষের ঢল। এমন শিরোনাম ছিল তাদের। খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সাধারণ জনগণের সমাগম। জনস্রোতের একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে জননেত্রীকে শেষ বিদায়ের খবর। কিভাবে কঠোর নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে সংবাদ মাধ্যমটি। শোকস্তব্ধ জাতি প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের খবরও স্থান পেয়েছে আল জাজিরার পাতায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনে অংশ নিতে আগেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম জিয়ার দাফনে তার অংশগ্রহণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। সাবেক প্রধানমন্ত্রীকে স্বামীর পাশে সমাহিত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহক দারও ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সাবেক প্রধানমন্ত্রীর চিরনিদ্রায় সমাহিতের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের গণমাধ্যম ডন। প্রতিবেদনে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক অবদানের বর্ণনাও। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংস্থাগুলো। শোক জানিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। যে দেশ বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে, বসতি কেড়ে নিচ্ছে, সেই রাষ্ট্র থেকেই নীরবে বেরিয়ে যাচ্ছে অসংখ্য নাগরিক। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, জায়নবাদী দখলনীতি ও সংঘাতের জেরে 2025 সালেই দেশ ছেড়েছেন 69,000-এর বেশি ইসরায়েলি। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো কমল দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধির হার। ইসরায়েলি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিক্সের প্রতিবেদনের উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে কঠিন এই সত্য। ফিলিস্তিনে চরম শক্তি দেখালেও ভেতরে ভেতরে জটিল সংকটে আছে নেতানিয়াহুর দেশ। কিন্তু কেন নীরবে দেশ ছাড়ছে ইসরায়েলিরা?
ইসরায়েলি নাগরিকদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা, এমনটাই ধারণা বেশিরভাগ বিশ্লেষকের। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে তৈরি করেছে স্থায়ী আতঙ্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 77% ইহুদি, 21% বেশি আরব এবং বাকি প্রায় 3% বিদেশি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2025 সালে ইসরায়েলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 1,17,80,000-এ। কাগজে কলমে জনসংখ্যা কিছুটা বাড়লেও প্রবৃদ্ধির আসল হার নেমেছে মাত্র 1.1%। রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথম ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার 1%-এর নিচে নামার পরিস্থিতি তৈরি হল। যুদ্ধরত দেশটির জন্য এটি এক ধরনের বড় সতর্ক সংকেত। টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধি আরও কমে গিয়ে 0.9%-এ নামতে পারে। বাইরে থেকে ইসরায়েলে আসা মানুষের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। 2025 সালে নতুন করে অভিবাসী এসেছেন মাত্র 24,600 জন, যা আগের বছরের তুলনায় প্রায় 8,000 কম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে এক সময় অভিবাসীদের ঢল নেমেছিল, কিন্তু সেখান থেকেই এখন অভিবাসী আসা প্রায় বন্ধ। এর অর্থ হচ্ছে লাগাতার যুদ্ধ ও চলমান অস্থিরতা ইসরায়েলকে আর আগের মতো আশ্রয়ের দেশ হিসেবে আকর্ষণ করছে না। বাইরে থেকে ফেরত আসা মানুষের সংখ্যাও পুষিয়ে দিতে পারেনি এই ক্ষতি। দীর্ঘদিন বিদেশে থাকা প্রায় 19,000 ইসরায়েলি 2025 সালে দেশে ফিরেছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য এসেছেন আরও 5,500 জন। সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় 2025 সালে ইসরায়েলের অভিবাসন ভারসাম্যে প্রায় 20,000 মানুষের ঘাটতি রয়েছে। 2024 সালেও দেখা গেছে প্রায় একই চিত্র। সে বছর দেশ ছেড়েছিলেন 82,700 জন ইসরায়েলি। জনসংখ্যা বিষয়ক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ইতিহাসে সাধারণত দেশত্যাগের চেয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিদের ফিরে আসার হারই বেশি ছিল। কিছু ব্যতিক্রম ঘটলেও এখন দেশ ছাড়ার যে প্রবণতা তৈরি হয়েছে তা সাময়িক নয়। নাগরিক শূন্যতার এই সমস্যা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক ভাঙনের মুখে আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।